সবার সাথে বেশ মনোযোগী শ্রোতা হয়ে তাদের কথা শুনলেও ইহানের দৃষ্টি ছিল প্রেরণার দিকে। ভদ্রমহিলা কখনো সামনে আসছেন, কখনো আড়ালে চলে যাচ্ছেন। কাজ করতে ছুটতে সে বেশ পটু, ইহান জানে। ভাইয়ের জন্য থানায় ছোটাছুটি, সুদূর নেপাল যাওয়া, বোনের জন্য, ছেলের জন্য ছোটাছুটি। এই নীলার চোখের সাদামাটা ভদ্রমহিলা মিলখা সিংহের লেডি ভার্সন। এই মহিলার জীবন বৃত্তান্ত নিয়ে যদি কখনো সিনেমা তৈরি হয়, তাহলে সেই সিনেমার নাম হবে ভাগ প্রেরণা ভাগ। আচ্ছা, এই মহিলা একজন স্ত্রী হিসেবে কেমন ছিল? ওর মৃত স্বামীর ব্যাপারে একবার আলো ইনায়ার কাছে জানতে চেয়েছিল। ইনায়া বলেছে, আপু তার পার্সোনাল বিষয় নিয়ে গসিপ একদম পছন্দ করে না। প্রীতম নিষেধ করেছে এসব ব্যাপারে বলতে। ইহান ধরে নেয় কারো বউ হিসেবে প্রেরণা ছিল অমায়িক। ভাবতে ভাবতে মুচকি হাসে ইহান। তার দৃষ্টি দূরে কর্মচারীর সাথে হাত নেড়ে নেড়ে কথা বলতে থাকা ধূসর রঙের একটা সুতি শাড়ি পরিহিতা প্রেরণার দিকে স্থির। ইহানকে দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের মেয়র ওয়াজেদ বলে ওঠে, এইভাবে মুচকি হাসছো কেন তাজাওয়ার? ইহান দ্রুত নিজের মুখভঙ্গি গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। হাতের জুসের গ্লাসে চুমুক দিয়ে আবারও তাকায় সে। প্রেরণা আবারও চোখের সামনে আসে। ভদ্রমহিলা ঘামছেন, চোখ মুখ মলিন। ইহান সেই মলিনতা দেখে মুগ্ধ হয়ে লুকিয়ে লুকিয়ে অন্যমনস্ক ভাব কাটে ইহানের কারোর সাথে ধাক্কা লেগে। গ্লাসে সব জুস তার ধবধবে সাদা পাঞ্জাবিতে পেটের কাছে লেপ্টে আছে। ইহান নিজেকে দেখে বাকিরা ব্যস্ত হয়ে বলে, হেই, কি অবস্থা? যান তাজাওয়ার, ওয়াশরুমটা দোতলার যে কোনো ঘরে পাবেন। আজকের এই ইভেন্ট শেষ হবে সন্ধ্যা নাগাদ। তারপর প্রেরণার ব্যস্ততা প্রচুর। ছেলের সাথে 2 মিনিট কথা বলেছে ফাঁকে। ছেলেটার মন খারাপ, আজ সারাদিন মাকে পায়নি। প্রেরণা আজ পেমেন্টের টাকা থেকে ছেলের জন্য খুব দামি একটা গিফট কিনে নিয়ে যাবে ঠিক করলো। মাঝে মাঝে একটু খরচিত হওয়াই যায়। এই কমিউনিটি সেন্টারটা একেবারেই রাজপ্রাসাদের মতন বড় এবং ভুল ভুলাইয়া মনে হয় প্রেরণার কাছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে হারিয়ে যেতে হয়। ফুড লাউঞ্জ থেকে বেরিয়ে প্রেরণা কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে খুঁজতে লাগলো। মোত্তালিব নয়, তাকে হায়ার করেছে এখানকার ম্যানেজার রিপা আনাম। পেমেন্টটা তার কাছ থেকেই নিতে হবে। খুঁজতে খুঁজতে রিপা আনামকে কোথাও না পেয়ে প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টদের কাছেই যেতে নিচ্ছিল। ঠিক তখনই এক লোক এসে প্রেরণার কাছে রিপা আনামের অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে বলল, প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে ধীর পায়ে ফোকলায় উঠল। দোতলা পুরোটা ফাঁকা, সব গেস্ট নিচে ইয়ার্ডে। রুম নাম্বার 13-তে প্রেরণা নক করে মাথা বাড়িয়ে উকি দিল ভিতরে। এটাও সম্ভবত একটা অফিস কক্ষ। এই কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কাউকে দেখতে না পেয়ে প্রেরণা ভিতরে ঢুকলো। তারপর গিয়ে ডেস্কের সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে দরজা লাগানোর শব্দ হয়। খট করে শব্দ হতেই প্রেরণা লাফিয়ে উঠে দরজার দিকে তাকায়। গোল গোল চোখে চেয়ে থাকে দরজার দিকে। পর মুহূর্তেই পেছন থেকে খট করে দরজা খোলার আওয়াজ হয়। প্রেরণা তড়িৎ ঘুরে তাকায়। ওয়াশরুম থেকে বেরিয়েছে স্বয়ং ইহান তাজওয়ার। প্রেরণা হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইহান পাঞ্জাবির ভেজা অংশটাতে একটা টিস্যু চেপে চেপে নিচ্ছিল। মাথা তুলে কক্ষে উপস্থিত প্রেরণার দিকে তাকাতে সেও কিছুটা অবাক। প্রেরণা ইহানের দিকে চায়, একবার চায় দরজার দিকে। ওর এলোমেলো দৃষ্টি অনুসরণ করে ইহান রাশভারী গলায় বলল, আপনি? প্রেরণা অস্থির হয়ে দরজার কাছে যায়। দরজায় চাপড় মেরে চেঁচিয়ে বলে, বাইরে কে আছেন? দরজা খুলুন, আমরা ভেতরে আছি তো। ভীষণ অস্থিরতা ঘিরে রেখেছে প্রেরণাকে। ইহান স্থির দাঁড়িয়ে তাকেই দেখছে। কেমন ছটফট করছে সমুদ্র নীলা। অনেকটা সময় নিয়ে ইনশিরাহ নিজেকে শান্ত করে। চোখ মুখ শক্ত করে আবারও শাইমের দিকে তাকিয়ে বলে, অনেক ধৈর্য নিয়ে 3টে সিম কার্ড চেঞ্জ করেছি, এটা লাস্ট ওয়ার্নিং। শাইম চেয়ারে নিজের পিঠ হেলিয়ে দিয়ে শুকনো হাসি হাসল। বলল, তোমার বলা হয়েছে? ইনশিরাহ নিশ্চুপ। শাইম হাসল, বলল, মাই গড, এতটা ভেবে নিলে? নাটক বন্ধ করো। তেজ নিয়ে বলে ইনশিরাহ। তোমার কাছে আমার অ্যাপোলজি করার ছিল, আর কিছুই না ইসি।
ঠান্ডা গলায় বলে শাইম। ইনশিরাহ তাকায়। শাইমের মুখভঙ্গি গম্ভীর। খানিক বাদে বলল, অন্যর বউকে ফোঁসানোর ইচ্ছে নেই, শুধু ক্ষমা চাওয়া ছিল তোমার কাছে থেকে। আমি কোনো কিছুতে স্বস্তি পাচ্ছিলাম না, কারণ থামলো শাইম, তাকালো ইনশিরাহর দিকে। পরপর একটা লম্বা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলল, শাড়ি পরেছ? এতটা এলোমেলোভাবে শাড়ি কে পরিয়ে দিয়েছে? হাজবেন্ড? ইউ আর গোয়িং টু ফার। ধমকে ওঠে ইনশিরাহ। নো, আই এম নট রিল্যাক্স। এত রাগ করার কিছুই হয়নি। যাও, ফেস টু ফেস হয়ে ভালো লাগছে। আমি কখনোই আমার ছবি একসাথে মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে তোমার স্বামীকে দেখিয়ে তার কাছে তোমাকে ছোট করব না। রিল্যাক্স। ইনশিরাহ চোখ মুখ কঠিন। সে কপাল কুঁচকে রেখে তার ফোন আর পার্সটা হাতে তুলে নেয়। ইয়াসার মির্জার হাত কাঁপছিল। তার হাতের ফোনের স্ক্রিনে তার দৃষ্টি ছিল নিবদ্ধ। ইনশিরাহ আর শাইমের ছবিটিও তুলে পাঠানো হয়েছিল তাকে। পিতৃত্ব তাকে সুখ দিয়েছে, জীবনে পরিপূর্ণতা দিয়েছে, কখনো হতাশ করেছে, কখনো প্রশ্নবিদ্ধ করেছে, কখনো ব্যর্থ প্রমাণ করেছে। ইয়াসার মির্জা জীবনে কখনো থেমে থাকেনি, তবুও কখনোই না। আজ তার পিতৃত্ব তাকে কোন অপমানের মঞ্চে দাঁড় করাতে চাইছে? এক জীবনে ইয়াসার মির্জা কি একই সাথে ভালো স্বামী হওয়ার পাশাপাশি ভালো বাবা হয়নি? আসলেই কি তাই? শরীর কাঁপছে লোকটার। বয়স 60-এর কাছাকাছি। ছোটখাটো শারীরিক সমস্যা আছে। বুকে ব্যথা হয় প্রায়শই। সবকিছু সামলে চলতে হয় সেজন্য। আলো স্বামীর জন্য চিনি ছাড়া বাদামের ওকমা বানিয়ে সন্ধ্যায় ঘরে ঢুকেছিল। ভেবেছিল স্বামীর কাছে আবদার করবে মেয়েটার কাছে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে আজ সব ইনশিরাহর পছন্দের খাবার রান্না হয়েছে। মনটা আঁকুপাকু করছিল মেয়েটাকে সেসব খাওয়ানোর জন্যে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা না কাঁপতে থাকা সুদর্শন প্রায় বৃদ্ধ লোকটাকে আলো দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল। ছো মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে আলো ছবিটা দেখলো। কেমন ফ্যাল করে তাকিয়ে আছে সে। ট্রেনিং শেষ করে মইনাজ দ্রুত বাড়িতে ফিরবে বলে ঠিক করেছিল। কেবিনে ঢুকেছে সন্ধ্যা 7টা নাগাদ। ইউনিফর্মের বোতাম দুটো আলগা করে সে চেয়ারে বসে একটুখানি হাঁপ ছেড়েছিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনটা সুইচ অন করে লিস্ট দেখালো একটা। মিঠির ক্যাট ফুড, ওটস, বিফ, ইনশিরাহর ডায়েট ফুড, হেলথ ড্রিঙ্কস। বাড়িতে ঢোকার আগে সুপার মার্কেট ঘুরতে হবে। ফোনের নোটিফিকেশন বারে চোখ পড়েছিল হঠাৎ। দেখলো মোটা দুটো মেসেজ এসে ভিড় করেছে সেখানে। একটা ইনশিরাহর নাম্বার থেকে, একটা ছিল অচেনা একটি নাম্বার থেকে। প্রেরণাকে ভীষণ আতঙ্কিত লাগছে ইহানের কাছে। ইহান পরিস্থিতি বুঝতে পেরে দরজার কাছে গিয়ে সজোরে দরজায় চাপড় মেরে বলে, এক্সকিউজ মি, ইজ দেয়ার এনিওয়ান হিয়ার? আমরা আটকা পড়েছি। চোখে মুখে সংকোচ প্রেরণার, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। ইহান ওকে দেখে তারপর দুহাতে পাঞ্জাবির পকেট হাতাহাতি করে। মনে পড়ে তার ফোনটা আপনের কাছে রেখে এসেছে। ঘুরে ইহান প্রেরণার দিকে তাকায়। আপনার ফোন? প্রেরণা নিজের হাত দেখে তার হাতে ছিল লিস্টটা শুধু। তার পার্স নিতে আফরার কাছে। মলির মুখে প্রেরণা তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে আবারও দরজায় ধাক্কা দেয়। বাইরে দাঁড়িয়ে হাসছিল ভুইয়ার লোক দুটো। হাসতে হাসতে ওরা একে অপরের গায়ে গড়াগড়ি খায়, একজন আরেকজনকে বলে। প্রেরণা চুপচাপ এক কোণে সরে দাঁড়ায়। তার ঘাবড়ে যাওয়া মুখটা ইহান আর চোখে দেখতে থাকে। বলে ওঠে, আপনি এখানে এলেন কেন? রিপা আনামের সাথে কথা বলতে। আবারও নিস্তব্ধতা। ইহান আবারও দরজায় ধাক্কা খায়। কাউকে ডাকে, কেউ আসে না। ইহান ঘুরে প্রেরণার দিকে তাকায়। তার প্রেরণার উপর রীতিমতো মেজাজটা খারাপ হয়ে গিয়েছে প্রেরণার এত অস্বস্তি দেখে। গম্ভীর হয়ে ইহান বলে, হেই প্রেরণা, কি হয়েছে? এভাবে ঘাবড়ানোর কি আছে? আপনাকে এইভাবে মানায় না, একদমই না। প্রেরণা শ্বাস ফেলল। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে দিয়ে বলল, আসলে তেমন কিছুই না, ব্যাপারটা কেমন যেন লাগবে, আপনি বুঝতে পারছেন? একটু কেমন যেন লাগবে না। দরজাটা বাইরে থেকে বন্ধ প্রেরণা, আমরা ভেতরে থেকে বন্ধ করিনি। লোকে একটু হলেও বাঁকা চোখে দেখবে। ইহান অদ্ভুত দৃষ্টিতে দেখছে প্রেরণাকে। পরপর হেসে বলল, এটা কেমন ধরনের কথাবার্তা? এখানে মানুষের মেন্টালিটি অতটা লো নয়। আর কেউ কিছু ভাবলেও বা
আপনার সাথে এই ধরনের কথা যায় না। প্রেরণা কিছুক্ষণ চুপ থেকে বলল, লোকের কথা ভাবলেও বা, আসলে আমি না এত বেপরোয়া নই ইহান। আমি লোকের পাঁচ কথা বড্ড ভয় পাই, নিজের বেলায় অন্তত, কারণ এই ধরনের লোকেই কিন্তু আমার রুজি রোজগারের মাধ্যম। আমাকে তো এদেরকে পরোয়া করেই চলতে হয়, এইকেই আমি করি না ইহান। এই ব্যাপারে আমাকে বড্ড সাহসী দেখলেও আমি আমার সম্মান নিয়ে বড্ড আতঙ্কিত থাকি। ইহান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে প্রেরণাকে। কথাগুলো শেষ করে প্রেরণা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও বলল, আমি ওভার রিয়াক্ট করছি হয়তো, তবে আমার বদনামে বড্ড ভয়। ইহান আবারও কিছুক্ষণ ওকে দেখে তারপর প্রেরণাকে পাশে সরতে বলে। পাঞ্জাবির হাত গুটিয়ে নিয়ে দরজায় সজোরে ধাক্কা দেয় পাপু দিয়ে। পরপর তার বলিষ্ঠ পা দিয়ে লাথি বসায় দরজায়। ক্যাপ্টেন ইহান তাজওয়ারের 4টে লাথি যথেষ্ট ছিল ওই দরজার সিটকিনি ভাঙতে। বাইরে ততক্ষণে লোকজন ভিড় করেছে শব্দ পেয়ে। সাগরের লোক দুটো দাঁত বের করে হাসছিল ইহান তাজওয়ারের অপ্রস্তুত মুখটা দেখবে বলে। প্রেরণা গোল গোল চোখে চেয়ে আছে ইহানের দিকে। লোকটার দরজাটা ভাঙবেই যদি আর একটু আগে ভাঙতে পারলো না? কেন এতক্ষণ অপেক্ষা করলো? হঠাৎ বিরক্তি ধরলো ইহানের ওপর তার। পরপর নিজেকে শাসায়, এসব কি? লোকটাও তো ভিকটিম তোর মতো। মোত্তালিব চিন্তিত হয়ে ইহানের দিকে এগিয়ে আসে। বাকিরা একবার ইহানকে দেখছে, একবার প্রেরণাকে। ইহানের মুখভঙ্গি গম্ভীর, দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে প্রেরণা অপ্রস্তুতের মতন রিপা আনামকে বলে, আমি আপনাকে খুঁজতে এসেছিলাম, দরজাটা কেউ বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল। ইহান সবার দৃষ্টি এড়িয়ে নিচে নামে, গাম্ভীর্য নিয়ে। সবটা স্বাভাবিক যেন। এখানে দাঁড়িয়ে এদের কৌতূহলকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। মঈন তার কার্যালয় থেকে সোজা চলে যায় রেস্তোরাঁর সামনে। যখন ইনশিরাহ দ্রুত পায়ে মেইন গেট থেকে বেরোয়, তার পিছনে পিছনে নামে শাইম। মঈনকে ইনশিরাহ যখন দেখলো, থেমে গেল তার পা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। শাইমের পায়ের গতিও থামল। ইনশিরাহ এগিয়ে এলো মঈনের কাছে। অবাক হয়নি খুব একটা। মেসেজ সে জানিয়ে দিয়েছে সব, তবে এভাবে ডিউটি ফেলে চলে আসবে ভাবেনি ইনশিরাহ। 2 কদম মঈনের দিকে এগিয়ে গিয়ে বলল, মুইন আপনি? মঈন একবার ইনশিরাহর দিকে তাকায় শাইমের দিকে। শাইম নেমে আসে স্বাভাবিক ভঙ্গিতে। সে সন্ধ্যায় মঈন শুরুতেই শাইমকে একটা ঘুষি মেরে দেয়। ঘরটার আকস্মিকতায় হতভম্ব ইনশিরাহ পেছন থেকে মঈনের হাতটা টেনে ধরে বলে, মুইন স্টপ, চলুন বাড়িতে যাই। ঘুষিতে একটু ভ্রুক্ষেপ হয়নি শাইমের। শাইম তাকিয়ে আছে ইসি মঈনের হাতের দিকে। মঈন ইসির হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয় নিজের। শাইমের দিকে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ায়। ইনশিরাহ শুধু তাকিয়ে তাকিয়ে মঈনকে দেখে। শাইমের ঠিক সামনে দাঁড়িয়ে মঈন ডান হাতের তর্জনী তোলে। শাইমের চোখে চোখ রেখে ভীষণ খ্যাপাটে হয়ে বলে ওঠে, Not with my wife. কণ্ঠস্বর ভীষণ অচেনা মঈনের। ইনশিরাহ নির্নিমেষ দেখছিল শুধু, শাইমকে দৃষ্টি নামায়নি। মঈন কথাটা বলে দাঁড়ায় না। ইনশিরাহ কবজি চেপে ধরে ডান হাতের। ইনশিরাহ চমকায়। ভীষণ জোরালো ছিল মঈনের ছোঁয়া। ভীষণ ব্যথা পাচ্ছিল হাতে, তবে বলেনি কিছু। ইনশিরাহ মনে হলো ইনশিরাহর এই হাত ছাড়িয়ে নিতে চাইলে মঈন এখানে তুলকালাম করে দেবে। ওকে তেমনই লাগছিল। আতঙ্ক এসে বাসা বাঁধে তার বনে। পুরোটা রাস্তা মঈন ইনশিরাহ দুজনেই চুপচাপ ছিল। মঈন ছাড়েনি ইনশিরাহর কবজি। কটেজের বাইরে নেমেই ক্যাবের বিল মিটিয়ে দেওয়ার সময়ও মঈন ইনশিরাহর হাতটা ছাড়েনি। কিন্তু যখনই কটেজে ঢুকলো তখন ছেড়ে দিল হাত। স্বামীন মঈন ইসি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আলো একটা সোফাতে গা এলিয়ে দিয়ে বসে আছে। 2 চোখ ভেজা তার। দরদর করে পানি ঝরছিল 2 চোখ থেকে। ইনশিরাহ মাম্মা পাপা দুজনেই দেখলো। 2 কদম এগিয়ে গিয়ে বলল, পাপা তুমি? স্বামীন স্থির দাঁড়িয়ে মেয়ের দিকে বিমুড়ো চেয়ে। ইনশিরাহ বুঝে নিল সবটা বলল, পাপা পাপা আমি মুইনকে মেসেজ করে গিয়েছিলাম। আমার ইন্টেনশন খারাপ ছিল না পাপা, ওটা পাবলিক প্লেস ছিল। আলো শাড়ির আঁচল দিয়ে 2 চোখ ঢাকে। ইনশিরাহ এগিয়ে গিয়ে বলে, মাম্মা ওভার রিয়াক্ট করছো। আমি সত্যি বলছি, মুইনকে জিজ্ঞেস করো।
মঈন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইনশিরাহর হাতে টান খেলো হঠাৎ। স্বামীর মেয়ের কবজি ধরে টেনে মুখোমুখি দাঁড় করালো নিজের। ইনশিরাহর চোখ বড় বড় করে পাপাকেই দেখলো। একটা ঢোক গিলল সে। স্বামীর মেয়ের দুকাত ধরে শান্ত স্বরে বলতে থাকে, একটা ধ্রুব সত্যি কথা শুনবেন আম্মা? আমি এই আশার মির্জা, আপনার মা, এবং আপনার প্রতি ভীষণ রকমের দুর্বল, এবং এটাই সত্যি। আজ যদি এমনটা না হতো তবে আমি হয়তো বা আপনাকে একটা থাপ্পড় মারতে পারতাম, বিশ্বাস করুন। ইনশিরাহ কোমল স্বরে ডাকে। পাপা। স্বামীন কঠোর হলো ভীষণ, ক্ষেপে উঠল মেয়ের ওপর। দোকাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কেন যাবে? বলে কেন যাবে? ওকে তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার শুভাকাঙ্ক্ষিনী? না, ও একটা পরপুরুষ, এবং তুমি বিবাহিতা। কি কাজ তোমার ওর সাথে? কিসের লেনা দেনা তোমার? বলো, জবাব দাও। চেঁচাই স্বামীন। পাপা, আই এম টেলিং ইউ, আমার ইন্টেনশন খারাপ ছিল না। ও আমার সাথে যোগাযোগের চেষ্টায় ছিল এবং ফেস টু ফেস হওয়ার দরকার ছিল আমার। স্বামীন ভীষণ ক্ষেপেছে, চেঁচিয়ে উঠল, যোগ করছো তুমি? কি সাপোর্ট করেছি তোমার? বলো, তোমার দৃষ্টিটা কোথায় গিয়ে ঠেকেছে? এই স্বাধীনতা স্বভাবকে আমি ইয়াশার মির্জার সাপোর্ট দিয়েছি তোমার, যাতে তুমি নিজের সাথে সাথে আমাদের তিনজনকে এভাবে অপদস্থ করো। আগে তুমি ভুল করতে, এটা ছিল অন্যায়। মঈন চুপচাপ ওদের তিনজনকে দেখছে। স্বামীর মেয়ের দিকে তাকিয়ে বলে, জবাব কেন দিচ্ছ না? এই দায় কি আমি মাথা পেতে নিব? ইনশারা, আমি কি মেয়েকে এভাবে শিক্ষা দিয়েছি যাতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বাইরের কিছু লোক? সেই সুযোগ নিজেই তাদের নিয়ে নেয় আম্মা। আমি এই দায়। ইনশিরাহ চুপ করে থাকলো। আলো কাঁদছে, আর কিছু বলতেও পারছে না সে। বাবা মেয়ের কথোপকথনের মাঝে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা এসে গিয়েছে, এখন বাড়িতে চলুন, আমি বিশ্রাম নিতে যাচ্ছি। ইয়াশার মির্জা মেয়ের নির্লিপ্ততা দেখে ভয়ঙ্কর রেগে গিয়ে ইনশিরাহর কোনোই ধরে নাড়া দিয়ে গর্জে ওঠে। তুমি জবাব কেন দিচ্ছ না? মঈন গিয়ে শ্বশুরের কাছ থেকে ইনশিরাহকে ছাড়িয়ে এনে স্বামীনের দিকে তাকায়। ভীষণ শান্ত লাগছে তাকে। শ্বশুরকে বলল, বাবা, আই থিঙ্ক আমাদের দুজনে আলোচনা করা দরকার এই ব্যাপারে। আপনি আর মা শান্ত হয়ে বসুন, রাতে খেয়ে যাবেন আপনারা। স্বামীনকে ভীষণ অসহায় লাগছিল সেই সময়। সে মঈনের দিকে তাকিয়ে একটা কথাই বলল, আমি বলেছিলাম আমার মেয়ের চোখ দিয়ে যেন পানি না ঝরে, এটা বলিনি। ওর সমস্ত অন্যায় চুপচাপ মেনে নাও। তোমার যতটুকু লেগেছে এর কৈফিয়ত তুমি ওর কাছে চাইবে, এটা আমার আদেশ। গিয়ে আলোকে টেনে তুলল স্বামীন। মেয়ের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। তখন গাড়ি নিয়ে এসেছিল ওরা। কিছুটা দূর যেতেই আলোর শরীর ছেড়ে দেয় গাড়ির ড্যাশবোর্ডের ওপর। এক হাতে স্ত্রীকে আগলে ধরে স্বামীন, আর একটা হাতে গাড়িটাকে পার্ক করে রাস্তার একপাশে স্ত্রীকে আগলে নিয়ে স্বামীন হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? লালাভ আভায় ছেয়ে গিয়েছে আলোর মুখ। কাঁদতে কাঁদতে বলছে, আজ কেন আমার বিষ খেতে ইচ্ছে করছে? ভীষণ রকমের হতবাক হয়ে স্বামীন ওকে বুকে টানলো। আলো ফোপাচ্ছে, বলছে, এতদিন মা হিসেবে ব্যর্থ লাগতো নিজেকে, আজ মনে হচ্ছে মা হওয়ার যোগ্যতাই আমার নেই। সেটা অনেক বছর আগে একবার বুঝেছিলাম, আজ আবারও। আমার দম বন্ধ হয়ে আসছে মেয়র সাহেব, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি। ইহান বেরিয়ে যাওয়ার পরেও সবাই ঘুরে ঘুরে প্রেরণাকে কিছুক্ষণ দেখলো। একটি সাধারণ ব্যাপারকে এতটা রাঙিয়েও দেখা যায়। প্রেরণা সব লোকের দৃষ্টি দেখে বুঝলো কথাটা। বাকিটা সময় নিজের মেজাজটাকে শান্ত রেখে প্রেরণা কাজ করলো। তারপর পেমেন্ট নিয়ে বিক্ষিপ্ত মেজাজে বাড়ির দিকে চলল। এসব ছেড়ে ফেলে তাকে ছেলের জন্য একটা গিফট নিতে হবে। স্বামীন আলোকে শক্ত করে ধরে রাখলো। আলো হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই বলল, আমি না আপনারও যোগ্য ছিলাম না, কিন্তু আপনি আমাকে বেঁধেছেন, এত লাই দিয়েছেন, আমাকে দুটো সন্তান দিয়েছেন। তাদের একজনকে তো আমি ধরেই রাখতে পারিনি, আরেকজন, তাকে তো আমি ধরতে চেয়েও পারি না কখনো। বরাবর অধরা থেকে গিয়েছে মেয়েটা। আর আজ আমি বড্ড ক্লান্ত। আপনি না আমাকে বলেছিলেন একবার, জীবনের অসংখ্যবার কিছু না কিছু ভুলভাল ঘটবেই, আমাদের চেষ্টা করতে হবে সেসব থেকে পজিটিভ কিছু খুঁজে বের করা, সামনে এগিয়ে চলা। কই আমি পাচ্ছি না কেন, বলুন না। কাঁদছে আলো, কাঁপছে আলো।
শামিন শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে। জোর করে ওকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে সিট বেল্ট ঠিক করে শামিন। শান্তিনীরের গেটে এসে পৌঁছতেই আলোর শরীরটা খারাপ লাগতে শুরু করে আরও বেশি। ইহানের গাড়িও তখন শান্তিনীরের গেটে। সেও ফিরছে ইভেন্ট থেকে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে। বড় মাকে এভাবে দেখে এগিয়ে যায়, হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? তোমরা কোথায় গিয়েছিলে? শামিন কোনো জবাব না দিয়ে বলে, ওকে ঘরে নিয়ে শুয়ে দে। বৌমাকে দুহাতে পাঁচকোলা করে তুলল ইহান, ঠিক যেমন ছোটবেলায় বড় মা তাকে তুলতো। শামিনরা বেরিয়ে যাওয়ার পরে ইনশিরাহ ঝাপসা চোখে মইনের দিকে তাকায়। মইনের দৃষ্টি স্বাভাবিক। ইনশিরাহ কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে বলল, মামা বাবা ভুল বুঝছে আমাকে, তারা হয়তো বিষয়টা বোঝেনি। আপনি অন্তত ভুল বুঝবেন না আমাকে। আমি ভ্রষ্টাচারিণী নই। একটু থেমে দম নিয়ে ইনশিরাহ আবারও কাপা গলায় বলল, ভ্রষ্টাচারিণী নই আমি। আবারও বলল, মামা বাবা ভুল বুঝছে। কেমন ওভার রিয়েক্ট করলো মামা, দেখেছেন? আমাকে একটু বিশ্বাস করলো না। মইন শান্ত চোখে ওকে দেখছিল। হঠাৎ রাশভারী আওয়াজে বলল, বাবা, মা তোমাকে ভুল বলছে না, ভ্রষ্টাচারণে বলছে না তোমাকে। তারা তোমাকে ভুল বুঝেছে, এটা বোঝা তোমার ভুল। তুমি হয়তো বুঝতেই পারবে না বাবা এতটা রিয়েক্ট কেন করেছেন মা, আর মা এভাবে কেন কাঁদলেন। তাই বাদ দাও, রেস্ট করো। মইন ভীষণ শীতল জবাবখানা নিক্ষেপ করে ঘুরে দাঁড়াতেই ইনশিরাহ বলল, তো বুঝতে চাই আমি, বলুন, বুঝিয়ে বলুন। আমি এক্সপ্লেনেশন দেওয়ার পরেও পাপা এমন কেন করলো? মামা এত কাঁদলো কেন, বলুন। মইন এবারও ওকে বরফ ঠান্ডা গলায় বলল, পারবে না তুমি বুঝতে, ট্রাস্ট মি এসে। লোকটার এই একরোখা তেজি শীতল আচরণ ক্ষণে ক্ষণে পীড়া দিচ্ছে ইনশিরাহকে। মইন ঘরে ঢুকলো, ইউনিফর্ম ছেড়ে ফ্রেশ হলো। ইনশিরাহ চুপচাপ ওকে দেখছিল। অস্থির লাগছে, অসহ্য লাগছে, এক ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। মইন ফ্রেশ হয়ে এসে টেবিলে খাবার সেট করে শান্ত স্বরে ওকে ডাকলো। ইনশিরাহ গেল না, আর তার খেতে ইচ্ছে করছে না। তার অস্থির মনটাকে শান্ত করতে চাইছে শুধু। কি করবে সে, কি করবে? ঘরের এক কোণে মেঝেতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়েছিল সে। মইন ওকে হাত ধরে টেনে নিয়ে বসালো টেবিলে। লোকটাকে দেখে ক্রমে ক্রমে ঘাবড়ে যাচ্ছে ইনশিরাহ। পুরুষের এই শীতলতা ভয়ঙ্কর ভয় লাগে। চুপচাপ খেলো দুজন। মইন একবার শামিনকে কল করলো, এটা জানতেই শামিন আলো পৌঁছিয়েছে কিনা। কলটা তখন রিসিভ হয়নি। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে দুজন। গোটা কটেজ অন্ধকার, শুধু মইন শিশির রুমের টেবিল ল্যাম্পটা জ্বলছিল। খাওয়ার পরেও ঘরে ঢুকে ইনশিরাহ হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল কিছুক্ষণ। মইন বিছানায় বসে একটা বই নাড়াচাড়া করছিল। শান্ত গম্ভীর মুখভঙ্গি তার। ইনশিরাহ ঘরের মেঝেতে এক কোণে বসে বেশ কয়েকবার মাথা তুলে দেখল ওকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সবকিছু শেষ করবে সে আজ। এই অস্থিরতা, এই অন্তর্দহন, এই এলোমেলো দিন, এই অগোছালো সম্পর্ক, সবকিছু শেষ করবে সে। অনেকটা সাহস সঞ্চয় করে ইনশিরাহ। মইন ওকে দেখেওনি, তার দৃষ্টি হাতের বইতে নিবদ্ধ। ইনশিরাহ ধীরে ধীরে এগিয়ে যায় তার কাবার্ডের কাছে। কাবার্ডের দরজা খুলে একটা লাল রঙের নতুন নাইটি সে বের করে আনে। এটা তিথি তাকে উপহার দিয়েছিল বিয়ের পরে। একটা শ্বাস ফেলে ইনশিরাহ ওয়াশরুমে গিয়ে গায়ের সুতি শাড়িটা পাল্টে ওই নাইটিটা পরে নেয়। অতঃপর আয়নায় নিজেকে দেখে। এই ইশিকে সে আজ নতুন দেখছে, একজন খোলামেলা সর্বোচ্চ আবেদনময়ী রূপে। নিজেকে নিজে কিছুক্ষণ দেখে, চুলগুলো খুলে দেয়, হালকা পারফিউম মেখে চুপচাপ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মইন তখনও বেশ মনোযোগ দিয়ে বই দেখছিল। ইনশিরাহ ধীর পায়ে এগিয়ে যায় ওর কাছে, গিয়ে ওর মুখোমুখি বসে। ইনশিরাহ টের পাচ্ছে তার গা কাঁপছিল। এই সাহস, এমন নির্লজ্জ সাহস তার নেই, তবুও সে সাহস করল। মইন বই থেকে চোখ তুলে তাকাতেই থমকালো। রিডিং চশমার আড়ালে দুটো সুন্দর চোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে ইনশিরাহকে অবলোকন করতে থাকলো শুধু। ইনশিরাহ হাত থরথরিয়ে কাঁপছে, তবুও সে তার কাপা হাতে মইনের হাত থেকে বইটা টেনে নিয়ে পাশে রেখে দেয়। আরেকটু ঘনিষ্ঠ হয় মইনের সামনে। ঘামছে সে খুব। মইন অনিমেষ দেখছিল তাকে। এরপর মইনের চোখ থেকে রিডিং চশমাটা টেনে খুলল ইনশিরাহ।
ওটাও পাশে রেখে আরেকটু ঘনিষ্ঠ হলো মঈনের। কাপা হাতে মঈনের শক্ত হাত দুটো টেনে নিজের লতানো কোমরে রাখলো। মঈন চেয়ে চেয়ে দেখলো এক প্রকার ঠক ঠক করে কাঁপছে ইনশিরাহকে। ইনশিরাহ আর একটু এগিয়ে যায়। দুজনের মাঝে এখন ইঞ্চি খানেক দূরত্ব। ওর কাঁপতে থাকা হাতেই মনুয়ের গাল আগলে ধরল ইনশিরাহ। ঠিক তখনই মঈন ওর হাত দুটো আগলে ধরে অস্ফুটে বলল, কি করছোটা কি? ইনশিরাহ ঘামছিল, একটা ঢোক গিলল, বলল, হয়তোবা এজন্য আমাদের কমিউনিকেশনটা প্রপারলি এগোচ্ছে না। হয়তোবা এসব হলে সম্পর্কটা এভাবে আটকে থাকবে না। হয়তোবা আসলে এটা সবকিছুর সমাধান হতে পারে। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ইনশিরাহর ভিতর থেকে। মুহূর্তেই ভীষণ রাগ ধরে গেল মঈনের। ধৈর্যচ্যুতি হয়ে আজ ভদ্রলোক মঈন একটা কাণ্ড করে বসল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে একটা কাচের বক্স পেয়ে এক ঝটকায় সেটা ফেলে দিল মেঝেতে। চুরমার হয়ে ভেঙে গেল তা। ইনশিরাহ চমকায়, ভীত চোখে তাকিয়ে থাকে মঈনের দিকে। মঈন দেওয়ালে একটা সজোরে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল, তুমি এই সম্পর্কটাকে বারবার একটা পয়েন্ট এনে ব্যাখ্যা কেন করছো স্টুপিড গার্ল? ওয়াই ইউ থিঙ্ক ফর ম্যান ম্যারেজ ইজ অল অ্যাবাউট শারীরিক সম্পর্ক? এবং তোমার মাথাভর্তি ঠাসা বিয়েতে আলতু ফালতু অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারগুলো, সেগুলো অ্যান্সার মে। ইনশিরাহ তাকিয়ে আছে শুধু। মঈন বড্ড অশান্ত হলো, বড্ড বেশি অশান্ত হলো। ইনশিরাহর হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে একেবারে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে উঠল, কেন টানছো কাছে? সময় না হয়ে গেছে? সহজ হয়ে গেছে আমার সাথে? ইনশিরাহর বুকের হাঁপড় ওঠানামা করছে, কিছু বলতে পারছে না সে। মঈন তাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। মঈন আশেপাশে তাকিয়ে একটা ফুলদানিতে সজোরে লাথি মেরে বলে, হ্যাঁ, আমার বউটা আমার সাথে বেশ সহজ হয়েছে। এতটাই সহজ হয়েছে যে তাকে একটা লোক গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বিরক্ত করছে। সেটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, এবং আজ ধেই ধেই করে তার সাথে বোঝাপড়া করতে গেল উইদাউট এনি প্রোটেকশন। আর আমাকে জানিয়েছে জানিয়ে আমাকে ধন্য করেছে। তার এই সম্পর্কে এক বলতে অবদান রাখে শেষ আমাকে মেসেজ জানিয়ে। একটা কথা তো সত্যি, আপনি সাচ্চা মানুষ, কোনো ভেজাল নেই। তবে আসুন আপনাকে মাথায় তুলে নাচি। ইনশিরাহ আর কিছু বলে না। মঈন বলতে থাকে, বাবা মা ওভার রিয়েক্ট করছে। হ্যাঁ, করছেই তো। মাকে অ্যাসিড ছড়েছে তার ভাইপোর সাথে 6 বছর রিলেশনের প্রতারিত হবার পরে। স্বেচ্ছা বিয়ের পরিতে বসার পরে যখন দুজন বৃদ্ধ একটু স্বস্তি পেয়েছিল, তারপর একজন বাবা বাড়ির লোক থেকে দেখে আবার তার মেয়ের নামে অপবাদ, এসব ছবি মাথায় হয়তো কত ভাবনা এসেছিল তার মেয়ে হয়তো আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে তো বাবা মা ওভার রিয়েক্ট করবেন না। তাই সরষের তেল মেখে ঘুমাবে বাবা, আর মা সে তো কাঁদবে না, সে তো নাচবে। বিয়ের দিনের পর থেকে ঘটনাগুলো মনে করে দেখো, মা কতটা আত্মগ্লানিতে ভোগেন আমাদের বিয়ের সিচুয়েশনটা নিয়ে এখনো। তবুও মনের জোর খাটিয়ে আমাকে কম সময় দিচ্ছে না। আর যখন সাময়িক সময়ের জন্য মনে হলো সে ব্যর্থ হচ্ছে, তখন তার আত্মগ্লানি মাথা চারা দিয়ে উঠবে না, কাঁদবে না। মা কখনো তোমাকে বোঝেনি, তুমি বুঝতে দিয়েছ? মা যেটুকু বুঝেছে তোমাকে ভুল বুঝেছে। তুমি কখনো তার সাথে সহজ হয়েছ? বলো তো আমাকে। একটু থেমে মঈন দম নিয়ে বলে, তোমার সমস্যা আছে, বলো। তোমার সাহায্য দরকার, বলো। ইনশিরা, অথচ আমি দেখছি তুমি হাতটা গুটিয়ে রেখেছ। আবারও দম নেয় মঈন। এবার কণ্ঠস্বর নরম করে বলে, আর এই বিয়ে, ইনশিরা তুমি বলো, তুমি সময় চাও, তোমার একজনের সাহায্য দরকার এই বিয়ের ব্যাপারে। সাইকিয়াট্রিস্ট দেখাবে। অথচ ইনশিরা, এই সম্পর্কটা এমন কিছু যেটা অন্য কেউ কখনো ফিল করিয়ে দিতে পারবে না তোমাকে। এটাকে শুধু তোমাকে নিজের মতো করে অনুভব করতে হবে, যেমনটা আমি করি। শেষের কথাটায় কিছু একটা মেশালো ছিল মঈনের। ইনশিরাহ মাথা তুলে তাকায় ওর দিকে। মঈন একটা লম্বা শ্বাস ফেলল, বলল, সাইকিয়াট্রিস্ট অবশ্যই দেখাবে তুমি, তবে বাবা মাকে বুঝতে, তাদের কাছে নিজেকে বোঝাতে। আমাদের সম্পর্কের মাঝে কোনো সাইকিয়াট্রিস্ট ঢুকবে না। যখন বিনা সংকোচে, বিনা দ্বিধায়, কোনো রকম লুকো ছাপা, কোনো রকম বাধ্যতা, কোনো রকম পিছু টান, কোনো রকম ঠকঠক করে কাঁপতে থাকা হাত ছাড়া তোমার ইচ্ছা হবে আমাকে কাছে টানতে, আমি আগ্রহ নিয়ে সাড়া দেব। তার আগে না। স্বামী হিসেবে আমি আমার আত্মসম্মান আঘাত লাগাতে চাইছি না, তো তোমাকে অপরাধ বোধে ভুগতে চাইছি, যেখানে আমাদের দুজনের কোনো দোষ নেই। শুধু কিছু পরিস্থিতি দায়ী, কিছু বাজে বিদঘুটে পরিস্থিতি।
মঈন এবার কাছে টানলো ইনশিরাহকে। ইনশিরাহ বিমূঢ় চেয়ে আছে লোকটার দিকে। ওকে পাঁচা কোলা করে কোলে তুলল মঈন। ধীর পায়ে হেঁটে বিছানার কাছে এগিয়ে গিয়ে শুইয়ে দিল ইনশিরাহকে। কণ্ঠে ভীষণ কোমলতা ঢেলে মঈন বলল, এবার আমি একটু অভিযোগ করি, এই অ্যারেঞ্জ ম্যারেজের তুমি বউটাকে নিয়ে। নিষ্পলক দেখছে ওকে ইনশিরাহ। মঈন বলল, তুমি সবাইকে যেটুকু বলছো তার চেয়েও বেশি ভুল বলছো, অথচ বাবা মা বা আমি তোমার অনুভূতি খুব সহজভাবে সামলাতে চাই। কপালে পোগারও একটা চুমু খেলো মঈন। নিজে শান্ত হলো, ভীষণ শান্ত হয়ে এবার বলল, এই অ্যারেঞ্জ ম্যারেজে সবকিছুর সমঝোতা হোক, তবে কখনো যেন আমার ফোনে আর মেসেজ না আসে আমি অমুকের সাথে অমুক রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছি। আমার একটু বোঝাপড়া দরকার, আপনি দুশ্চিন্তা করবেন না, ব্লা ব্লা। বাচ্চা মানুষ আপনি, বাচ্চা আমার বলেই মাফ করে দিয়েছে এবার। আর একটি বারের জন্য এই ঘটনা বা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আর মাফ হবে না, শাস্তি হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যত ইচ্ছে সময় নাও, শুধু এখানে মইনের আওতায় থেকে নিজের সাথে লড়ো। আমাকে বুঝিও তুমি লড়ছো, তাতেই হবে। কখনো কখনো সাহায্য করবো, ট্রাস্ট মি। ইনশিরাহ যে মুখে তালা লাগিয়েছে সেই তালা খুলছেই না। মঈন ওর অবস্থা দেখে হাসলো সামান্য, কেমন ছোট বাচ্চাদের মতো সিটিয়ে গিয়েছে ভয়ে। মঈন উঠে দাঁড়ায়, বলে, ধমকাধমকি বেশি করে ফেলেছে, এটা একটা সমস্যা। অ্যারেঞ্জ ম্যারেজে হাজবেন্ড ভীষণ ধমকায়, লাভ ম্যারেজ হলে স্টুপিড বউটাকে মাথায় নিয়ে নাচানাচি করতাম আজ। ফোনটা এগিয়ে দেয় ইনশিরাহর কাছে মঈন, বলে, ধরো, বাবা মার সাথে কথা বলো, এমনভাবে বলো, অধিকার খাটিয়ে বলো, কণ্ঠের দৃঢ়তা নিয়ে বলো, যেন বাবার রাগটা পড়ে যায়। একটু একটু ছড়াতে হয় নিজেকে একটা সম্পর্কে ছিল। তুমি কচ্ছপের একটা খোলস পরে আছো, এই খোলসটা তোমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছেও পুরোপুরি নিজেকে মেলতে দেবে না। ইনশিরাহ হাত বাড়িয়ে চুপচাপ ফোনটা নিল। তখন রাত 11টা প্রায়। শামিন কলটা রিসিভ করতেই ইনশিরাহ প্রথমে কোমল স্বরে ডাকল, পাপা। পরপর মঈনের দিকে তাকিয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলল, বাড়িতে পৌঁছেছো পাপা? শামিন কানে ফোন চেপে বিছানায় বসে একটা লম্বা শ্বাস ফেলে বলে, হ্যাঁ, খেয়েছো তোমরা? দু চোখ বন্ধ করে ইনশিরাহ শ্বাস নেয়, বলে, হ্যাঁ। মাম্মা কোথায়? ঘুমাচ্ছে। কথা বলবো। শরীরটা যে ভালো নেই, কাল সকালে কথা বলিয়ে দিই। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর ধীরে ধীরে ইনশিরাহ বলে ওঠে, আই এম ট্রাইং পাপা, ট্রুলি ফাইটিং উইথ মাই ফেথ। কোনো দায় তোমার নেই, দিতে হবে না। শামিন দু চোখ বন্ধ করে চোখ ভিজে উঠছে তার, বেশ নম্র স্বরে বলল, কাল ডক্টর নির্ঝর রসিবের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবো, যাবে তুমি আমার সাথে? চুপচাপ এক বাক্যে ইনশিরাহ বলে, প্লিজ। সে রাতটাতে ইনশিরাহ ঘুমিয়ে পড়েছে দ্রুত। মঈনও ঘুমিয়ে গিয়েছে খানিক পরেই। সকাল সকাল আজ ইনশিরাহ উঠেছে মঈনের ঘুম ভাঙারও আগে। উঠে সেই কটেজের লক খুলে ঝুমঝুমের মাকে ঘরে ঢুকিয়েছে। মঈন আজ অনেকটা দিন পর জগিংয়ে গিয়েছে। ইনশিরাহ যায়নি। সে ঝুমঝুমের মায়ের কাছে হাতে হাতে গুছিয়েছে অগোছালো ঘরটা। সবকিছু গুছিয়ে ঝুমঝুমের মা চলে যাওয়ার আগে ইনশিরাহ বলল, ঝুমঝুমির মা, আমাকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়ে যাবে? আমি নিজে থেকে সুন্দর করে পরতে পারি না। ভীষণ অবাক হয়ে ঝুমঝুমের মা একটা টকটকে লাল ইক্কত শাড়ি ইনশিরাহকে পরিয়ে দিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে ইনশিরাহ। তারপর বিড়বিড় করে বইনকে উদ্দেশ্য করে বলে, আমার ঠেকা পড়েনি আর আপনাকে কাজ টানতে, আপনি নিজেই টানবেন, আমি না। আমার ঠেকা পড়েনি, ঠেকা আপনারই পড়বে, ফরাজির বাচ্চা। শাড়িটা অগোছালো করে পেটটা সামান্য উন্মুক্ত করে ইনশিরাহ। অপেক্ষা করতে থাকে মঈনের। জগিং শেষে মঈন কটেজে ফিরল। ইনশিরাহকে দেখল স্বাভাবিক দৃষ্টিতে। খেতে খেতে মিঠির ব্যাপারে কিছু কথাও বলল মঈন, অথচ ইনশিরাহ উসখুস করছে। মঈন যেন তাকে নোটিস করে ঠিকঠাক ভাবে। মঈন তো নোটিস করেছে, তবে বউকে কাছে না টানার মতো ধৈর্য সে রেখেছে। খেয়ে দিয়ে ঘরের জন্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে মঈন রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে ইনশিরাহ ফুঁসছে, একা একা বলছে, কত বড় ধুরন্ধর লোক, আমাকে ইগনোর করে, কি সাহস! ইনজিরাকে ইগনোর করে। ওনার এক জন্মের ভাগ্য এত সুন্দর বউ পেয়েছে। সিরিয়াস হবে না?
ওনার ঘর হবে সিডিউসড, হবেই। বুক থেকে আঁচল কিছুটা নামিয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ইনশিরাহ। বোঝার চেষ্টা করে তাকে কিভাবে নিগুড়ো আবেদনময়ী লাগবে। নিজের পাগলামি দেখে নিজেই কিছুক্ষণ হাসে, তারপর ফোনটা তুলে মাকে কল করে। আলো শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল, তবে মানসিকভাবে স্বাভাবিক। মেয়ের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনশিরাহ মঈনের কথা অনুযায়ী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, এ মাম্মা, তুমি তো ঘোড়ার ডিম। বাবা তোমার কি দেখে ভেবে পড়েছিল? আলো ভীষণ অবাক, হতভম্ব ভাব কাটিয়ে আস্তে ধীরে বলল, রূপ সৌন্দর্যের দিকে গেলে উনি আমার চুল দেখে প্রেমে পড়েছিলেন শুনেছি। আর স্বভাব, ওটা আমি আজও বুঝিনি কেন উনি আমার জন্য পাগল হয়েছিল। কেন? কারণ আমিও ঘোড়ার ডিম, আমিও চাচ্ছি ওকে আকৃষ্ট করতে। একেবারে পাপ্পা যেমন তুমি বলতে অজ্ঞান, বুঝছো তুমি? একটা হেলদি ফ্যামিলি চাচ্ছি আমি। আলো চুপ করে মেয়ের কথা শোনে। ইনশিরাহ বলে, এই তুমি মেজমাকে ফোনটা দাও তো। ঋতু এলো। ইনশিরাহ বলতে লাগলো, মেজমা, মিউ মিউ বউ কি করে হয় গো? কিছুদিন মিউ মিউ বউ হয়ে দেখবো। এমনিতে নিজের স্বভাব থেকে তো আমি বেরোবো না, কিছুদিন ভং ধরে থেকে দেখবো কেমন স্বভাব থাকলে একটা সম্পর্ক সতেজ বেশি থাকে। একটা গবেষণা করতে চাচ্ছি আমি। তার আগে বলো, খাসির রেজালা কি দিয়ে তৈরি করে? তোমার পার্সোনাল রেসিপিটা দাও। ঋতু তার পার্সোনাল রেসিপিটা দিল। ঝুমঝুমির মা দুপুরে ছুটি নিয়েছে। ইনশিরাহ ঝুমঝুমির মা আসার অপেক্ষা করলো না, নিজেই রাঁধতে চলে গেল। ভয়ে ভয়ে চুলা অন করলো। পাশে মিঠি মিউ মিউ করছিল, ওর জন্য দুধ জাল দিতে বসিয়ে দিল। এদিকে রেসিপি অনুযায়ী কিছুই পারছিল না সে। পরিমাণে ভুলভাল দিয়ে মেজাজ খারাপ করে হাতাখুন্তি ছোড়াছুড়ি করে ঘরে গিয়ে বসলো। বসে চুল টানতে লাগলো নিজের। ক্লান্ত লাগছে খুব, বিছানায় শুয়ে পড়ল ওভাবেই। খানিক বাদে তন্দ্রার মতো এসে গেল তার। ইহান তখন পার্টি অফিসে তালা লাগিয়ে বেরোচ্ছিল। তার ভীষণ তাড়া ছিল। শামিন হঠাৎ অফিসে যেতে বলেছে একটা কাজে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে যখন নামছিল ইহান, নাহিদ এলো ছুটতে ছুটতে। হাঁপাতে হাঁপাতে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই ভাই ইসি। ইহান তাকিয়ে আছে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে। অন্তর মুখে না বলে লাইভটা দেখালো। ততক্ষণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে পুলিশ সুপারের কটেজ। সেটা লাইভ চলছে লোকাল নিউজ পোর্টালগুলোতে। মঈন ফরাজি অফিসে ছিলেন, নতুন অফিসারদের সাথে মিটিং ছিল তার। খবরটা বড্ড দেরিতে পায় মঈন। কনস্টেবল এলো, এই ভয়ঙ্কর কথাটা আহাজারি করে বলল, স্যার আপনার কাজে পড়েছে। ইনশিরাহ পছন্দের কিছু প্ল্যান্স ছিল, সেগুলো ওর সাথে দিয়ে দেওয়া হয়নি। ইসির ঘরেই পড়ে আছে সেসব, অযত্নে কিছুটা। ঋতু সকালের ফাঁকা সময়টিতে এসে সেগুলোর পরিচর্যা করলো আজ। পরি চেম্বারে, আলো নিজের ঘরে শুয়ে আছে। তারও সময় কাটছে না। এই ফাঁকা বাড়িতে ভীষণভাবে একজন পুত্রবধূর অভাব বোধ করছে সে। ফোন বেজে উঠল হঠাৎ। শাড়ির আঁচলে হাত মুছে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইহানের কণ্ঠস্বর শোনা গেল। ঠিকভাবে কথা বলতে পারছিল না ছেলেটা, পারছিলই না। যতটুকু বলতে পারলো, মাম্মা প্লিজ বড় মাকে কিছুক্ষণ সামলে রাখো। কটেজের কেয়ারটেকার ছিল না এই সময়টিতে। পুরো এরিয়াটা অফিসারদের আবাসিক এরিয়া। ডিউটি টাইমে বিস্তৃত এই এরিয়া জুড়ে বিরাজ করছিল পিনপতন নীরবতা। কোথাও একটা পাতা পড়ার শব্দ হচ্ছিল না। আশেপাশে কোথাও একজন পথচারী ছিল না, যেহেতু সংরক্ষিত এরিয়া। অদূরে অফিসার্স মেসের 3 তলা থেকে একজন অফ ডিউটি কনস্টেবল চোখে পড়েছে আগুনের ঝলকানি। কটেজের ফাঁকফোকর থেকে ঠিকরে পেরিয়েছিল কালো ধোয়া। পোড়া গন্ধে গোমট হয়ে উঠেছিল কাঠফাটা দুপুর। অফ ডিউটি অফিসারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, ফায়ার স্টেশন থেকে ফায়ার ডিফেন্স অফিসার আসার মধ্যবর্তী সময়টিকে আরেকটি দুর্ঘটনা ঘটে যায় সেখানে। কটেজের বৈদ্যুতিক তার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশেও। ইয়ার্ডে ফায়ার ডিফেন্স অফিসারদের গাড়ি, তাদের লটরবহর, অগ্নি নির্বাপক সরঞ্জাম স্তূপ হয়ে আছে। সর্বোচ্চ চেষ্টা চলছিল এই বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনার। আশেপাশে চলে এসেছে কিছু লোকাল ব্লগার, যারা ব্যস্ত লাইভ করা নিয়ে। বাতাসে পোড়া পোড়া গন্ধ, পানি ছিটিয়ে যা ছাপিয়ে রাখা যায়নি। কার্যালয় থেকে কটেজের দূরত্বটুকু মঈন ফরাজি অনুভূতি শূন্য হয়ে ভেদ করেছে। সে কি ছুটেছে? সে কি আদেও ছিল?
সে কি মইন বুঝতে পারছে না? একটা মুখ, একটা পান পাতার মতো মুখ, তার প্রতি বিতৃষ্ণা, তার প্রতি জড়ো হওয়ার টান, এই অনুভূতি মইনকে শেষ করে দিল। অতটুকু রাস্তা মেয়েটা কেউ ছিল, মেয়েটা সব ছিল। মইনের জীবনের প্রথম কেউ, মইনের জীবনের একমাত্র কেউ। ইয়ার্ডে পা রাখলো মইন, শরীরটা ছেড়ে দিচ্ছে তার। শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখলো মইন। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছুটল সে। ওকে আটকে দিল হতভম্ব ফায়ার ডিফেন্স অফিসাররা। ধরে ফেললো চাঁদরেল অফিসারকে। মইন কি করলো? বাচ্চা হয়ে গেল মইন একটা। অনেক শখের একটা খেলনা হারিয়ে বাচ্চারা কেমন করে, ঠিক তেমন করলো বুঝদার সংযমী লোকটা। নখ বসালো এক অফিসারের হাতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। ধস্তাধস্তির দৃশ্যটি ছিল করুণ। মইন চেঁচিয়ে উঠল, নিজের প্রাণটুকু হাতে নিয়ে মইন চেঁচিয়ে উঠল। আমার বউ, আমার বউ। ওর অনুভূতিকে বিধ্বস্ত করতে আগুনের ঝলকানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছিল। মইন পারছে না লোকগুলোর সাথে কাকে কাকে দেখছিল, যেন কারা যেন বলেছিল, স্যার স্যার, ম্যাম ঠিক আছে, আপনি সরে যান। কারা যেন বলছিল। মইন শুনছিল না। চোখের সামনে ভাসছিল একরত্তি মেয়ে। খুব অদ্ভুতভাবে মইনকে ঘায়েল করেছে। আজ সকালে দেখছিল মেয়েটাকে, শ্যামবর্ণের মুখটাকে। কটেজ থেকে বেরিয়ে আসার সময় বলেছিল, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন মইন, মাম্মাকে একটু দেখে আসবো। নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থেকে সে দেখতে পারছিল না। উন্মাদের ন্যায় ধস্তাধস্তি চলমান। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই নৃশংস পরিস্থিতি টেনে হিঁচড়ে নিয়ে আসলো সেই মেয়েটির জন্মদাতাকে। এসে মুখ থুবড়ে পড়ল যেন 60 ছুঁই ছুঁই লোকটা। কিছুই হয়নি, এই মেয়ের কিছুই হয়নি। কেউ যেন বলেছিল তাকে। সে শুধু সেই অদৃশ্য কণ্ঠস্বরের জবাবে বলল, আমার আম্মা কোথায়? আমার আম্মাকে তোমরা বের করতে না পারলে আমাকে ছাড়ো, আমি গিয়ে নিয়ে আসি আমার আম্মাকে। মূর্ছা যেতে চাইলে বলিষ্ঠ হাতে আগলে রেখেছিল ইহান, কিন্তু তারও দুর্বল শরীরটা যে এসব সামলানোর মতো পরিস্থিতিতে ছিল না। বোনের মুখ, বোনের কথা, দাদান ডাকটা, এত কিছু তার গলা চেপে ধরেছে। ছুটে ছুটে নিজের সবটুকু ধৈর্য ফেলে রেখে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল বোনের জন্য। সামর্থ্য ছিল ইহান তাজওয়ারের, তবে 6 জন ফায়ার ডিফেন্স অফিসারের কাছে তার শক্তি ছিল নস্যি। ইলহাম মির্জা, ইসমাম মির্জা, ইনশিরাহর আদরের মেজ বাবা, ছোট বাবা, ওই ফায়ার ডিফেন্স অফিসাররা হিমশিম খাচ্ছে এই উন্মাদ লোকগুলোকে সামলাতে। এতজন পুরুষ লোক বাচ্চাদের মতো করছে, একেবারে বাচ্চাদের মতো করছে। ওরা নিজের কাজ করছিল একটা টিম। এই পুরুষদের ব্যারিকেড দিয়ে ধরে রাখলো। আশেপাশের লোকেরা ভিড়। লোকের 2 জন সাংবাদিক, লোকাল 2 জন সাংবাদিক যারা এসপি অফিসে ছিল, ওদের উপস্থিতি ছিল। আগুন নিভে কি? মেইন দরজা ভেঙে পড়ে যেতেই স্বামীর বিকট চিৎকার দিয়ে ছুটল সেদিকে। ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দৃশ্যমান। লোকটা ঝাঁপ দিল বোকার মতন। ইহান ধরল, ইলহাম ইসমাম ধরল, কে কাকে ধরবে? সবাই পারলে লাফ দিল। ওই ইনশিরাহ, ওই বাড়ির বড় মেয়েটা সবার আদরের শখের 3 ভাইয়ের প্রথম কন্যা সন্তান, যারা ছোট ছোট লাল ছুরি, ক্লিপ, লাল ফ্রক কিনে ভরিয়ে ফেলতো ঘরটা। অপচয় করত, ভীষণ অপচয় করত নিজেদের প্রথম কন্যার জন্য। স্বামীনের বৃদ্ধ শরীরের শক্তির কাছে পারছিল না যেন ওরা। মুখ থেকে কিছু বলছিল না লোকটা, শুধু পাগলামি করছিল। ওকে নিয়ে ওই 3 জন ব্যস্ত থাকায় এদিকে দেখেনি খেয়াল করে। ইহান বড় বাবাকে পিছিয়ে এনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মইনের পাগলামি। ইহান কি করবে? শেষটায় ধাক্কা মারলো ওকে। ফায়ার ডিফেন্সেরা এসে ঠেলতে ঠেলতে ওদের বের করলো। ইহান টানছিল মইনকে। মইন বিড়বিড় করে বলছিল, ইহান, ও আমার সাথে সংসার করতে চেয়েছে। ওর চোখে আমি আমার জন্য টান দেখেছি। গোটা এরিয়ায় বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে রাখা, সাথে অ্যালার্ট জারি। অনুসন্ধানী টিম নিজেদের সেফটি ড্রেস পরে আগুনের থিতু হওয়ার অপেক্ষায়। আর মাঠের মধ্যেখানে কিছু নিস্তেজ প্রাণ। একটা নারকীয় দুপুর, একটা আর্তনাদ। কম করে গিয়েছিল এসবও। ঠিক তখনই আলো এলো, ছুটতে ছুটতে এলো। ওর ডান কাঁধে আঁচলটা ছিল না, চুলগুলো খোপাতেও ছিল না। কোথায় এত জোর পেল কে জানে। ওকে থামাতে পারল না। ঋতু, পরি যারা নিজেরাও থামতে পারেনি। ভদ্রমহিলা এসে না কাউকে দেখলও না, না ওকে দেখার সময় পেয়েছে কেউ। ঢুকে গেল আগুনের মধ্যে।
পুরল শাড়ির আঁচল, গায়ে লাগলো ছ্যাঁকা। ভদ্রমহিলার চুল পুরল। ভাগ্যিস সেখানে দুজন অফিসার ছিল। মা সম্বোধনে ওকে চাপটে ধরে ফিরিয়ে আনলো। আলো শুধু চেঁচিয়ে বলতে পেরেছিল, আল্লাহ, আমার মৃত্যু অন্যভাবে দিন, এভাবে নয়, এভাবে নয়। বাচ্চাটার বয়স 12-র কাছাকাছি। তার বিড়ালটার নাম পপাস। ইনশিরাহ শুনেই হেসে ফেলল। বিড়ালের এমন পপাস নাম সে শোনেনি। যাকে ভালোবাসার জিনিসকে ভালোবেসে যা ডেকে পারা যায়। এই পপাসের মালিকের নাম ইনশিরাহ আন্দাজ করে নিল ভীষণ মোটা তাজা বাচ্চাটা। পপাসের মালিকের নাম সম্ভবত ধপাস। পপাস স্বভাবে সম্ভবত একটু লুচু প্রকৃতির। প্রথম বিড়ালটাকে ভালোই লেগেছিল ইনশিরাহর। এবার বিরক্তি ধরে গেল। মিঠির গা ঘেঁষে মিঠিকে বিরক্ত করছিল সে। এমন অদ্ভুত বিড়াল ইনশিরাহ দেখেনি। এর আগে মিঠি এখনো হেঁটে আসেনি। তাই যাত্রার সাথে মিটিংয়ে দেওয়ার ব্যাপারটা ইনশিরাহ সব সময় সতর্ক থাকে। এই বিড়ালের মতিগতি ভালো নয়। মিঠিকে সিডিউস করার চেষ্টা চালাচ্ছে। ইনশিরাহ ভীষণ বিরক্ত হয়ে পপাসের মালিক ধপাসকে বলল, এই যে তোমার পাশে কি একটু সামলাবে? আমার মিঠিরা এসব পছন্দ করে না। পপাসের মালিক ধপাস মুখ কালো করে তার লুচু বিড়ালটাকে সামলে নিল। রিসেপশনিস্ট তখন বেল টিপে বলল, পেশেন্টের নাম মিঠি, মা ইনসাইর বিনতে সামিন, আপনাদের স্যার ডাকছেন। আজ মিঠির একটা ভ্যাকসিন নেওয়ার ছিল, যার কথা ইনশিরাহ ভুলে গিয়েছিল। তখন ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে ফোন যায় তার কাছে। ভ্যাকসিনটা স্টক আউট হতে চলেছে। এরপর 7 দিন লেট হবে। তাড়াহুড়ো করে ইনশিরাহ মিঠিকে নিয়ে বেরিয়ে পড়েছিল। অথচ এখানে এসে কত দেরি করে ফেললো। এখনো ইনজেকশনটা দিতে পারলো না। হাতে ফোনটা নেই, সেটা ভুল করে ফেলে রেখে এসেছে বাড়িতে। ইনশিরাহ ডক্টরের মাথার দিকে তাকিয়ে থাকবে নাকি তার কথা শুনবে বুঝতে পারছিল না। ডক্টরের টাক মাথা চকচক করছিল। মিঠিকে ইনজেকশনটা দিয়ে ওকে ডক্টর চেক করে বলল, মিঠি হিটে এসেছে, ওকে মিটিংয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশিরাহ চিন্তিত হয়ে বলল, কিন্তু যাত্রার সাথে এভাবে মিঠি। ডক্টর যেন খিক করে হেসে উঠল, বলল, মনে হচ্ছে আপনার মেয়ের রিলেশন আছে আর আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছি ওর, আর ও যার তার সাথে বিয়ে করতে চাইছে না। ইনশিরাহ লজ্জা পেল ডক্টরের কথায়, হাসলো সামান্য। ডক্টর বলল, ওকে, আগামী সানডে নিয়ে আসবেন, আমরা এই ব্যবস্থা করে দেব। চিন্তা নেই, আপনার মেয়ের উপযুক্ত জামাই দেওয়ার চেষ্টা করব। মিঠিকে নিয়ে হসপিটাল থেকে বেরোলো ইনশিরাহ। বেশ দেরি হয়ে গিয়েছে ওর, বাড়ি ফিরতে হবে। মঈনকে একটু ইনফর্মও করেনি। একবার ভাবলো কলিং বুথ থেকে একটা কল করে নেবে, পরে আর থামলো না। ই ক্যাব বুক করে তাড়াহুড়ো করে বসলো সে। অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়ায় যখন ওর ক্যাব ঢুকলো তখন এই নীরব নিস্তব্ধ এরিয়ার লোকেরা উপচে পড়া ভিড় দেখে ভীষণ আশ্চর্যান্বিত হয়ে পড়ল ইনশিরাহ। কি হয়েছে এখানে? শহরের সব থেকে নিরিবিলি এরিয়ায় এত ভিড় কেন? বাতাসে ভ্যাপসা গন্ধ, দূর থেকে ভেসে আসছে আহাজারির শব্দ। কটেজ এরিয়ায় গেটের সামনে ক্যাব থামিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল ইনশিরাহ। স্তব্ধ হয়ে গিয়েছে পুরো মেয়েটা। ভিড় গলিয়ে সামনেটা কিছু দেখা যাচ্ছিল না। শুধু দেখতে পেল ধোঁয়া উঠছে, দেখতে পেল মানুষের আতঙ্কিত মুখ। কি হয়েছে এখানে? সে না থাকাতে কি হয়েছে? কিছু পুড়েছে? কটেজ পুড়েছে? আর মঈন কোথায়? মঈন এসেছিল নাকি? উনি কি ভিতরে? অস্থির হলো মন, ভীষণ যন্ত্রণা হচ্ছে মনে। ছুটতে গেল ইনশিরাহ। পাগলের মতো লোকজন ঠেলে ধাক্কা দিয়ে সবাইকে অবাক করে হতবাক করে ছুটতে কটেজের মাঠে গিয়ে স্থির হলো পা। আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে। অনুসন্ধানী টিম ভিতরে যে পায়নি কোনো মানব শরীর। একটু আশা একটু আতঙ্কে পাগল প্রায় ইনশিরাহ নামের অগোচর একটি মেয়ের মানুষগুলো। ইনশিরাহ বিধ্বস্ত হলো দৃশ্যটা দেখে। পুরো ঘটনাটা তার ব্রেনে প্রসেস হতে বেশি সময় নিল না। শরীরটা কাঁপুনি দিয়ে উঠল নারকীয় দৃশ্যটা দেখে। আলো মৃত মানুষের মতন পড়ে আছে মাঠে। যারা আছে সবাই মৃতই। ইনশিরাহ পাগলের মতো ছুটতে গিয়ে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এই যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটা ওই মানুষগুলো নিভু নিভু প্রাণটাকে সজাগ করলো। ইনায়া ছিল প্রীতমের বুকে।
আপুর অতি নিকটে ছিল সে। মরা মাছের মতো দৃষ্টি দিয়ে আপুকে দেখল। কেন জানি এখন বলতে পারছে না কিছু। এনশিরাহ এগোলো। উপস্থিত মানুষগুলোর মনোযোগ কেড়ে চূড়ান্ত হতবাক হয়ে সামনে এগিয়ে আবারও চেঁচালো, হচ্ছেটা কি? বলো, হচ্ছেটা কি? মঈনকে যে দুজন ধরে রেখেছিল তারা ওকে ছাড়লো। মঈন ফরাজি ঘুরে তাকালো। ওর দৃষ্টিতে কিছুই ছিল না, সব অনুভূতি নিংড়ে নিয়েছে এই উত্তাপ। ও তাকিয়ে দেখলো ওর জীবনের একমাত্র অস্বস্তির দিকে। একে অপরকে জড়িয়ে ধরে রাখা শামিন আর আলো ধীরে ধীরে মাথা তুলে মেয়েকে দেখলো, দেখতেই থাকলো। এখন কোনো নড়চড় নেই তাদের। মৃত্যু যন্ত্রণা শেষ হলো বুঝতে পারছে, তবে বেরোতেই পারছে না। মেয়েটিকে কোল থেকে নামিয়ে এনশিরাহ উন্মাদ হয়ে উঠল। ছুটে গিয়ে শুরুতে মাকে জড়িয়ে ধরল। দু গালে পাগলের মতো চুমু খেয়ে মায়ের হাত দুটো এনশিরাহ নিজের গালে ছুঁয়ে ছুঁয়ে আকুল হয়ে বলল, ও মাম্মা দেখো, এই যে তোমার মেয়ে, তুমি কেঁদো না। গিয়ে পাপাকে ধরে পাপার দুগালে পাগলের মতো চুমু খেয়ে পাপার হাত নিজের দুগালে ছুঁয়ে ছুঁয়ে বলছে, ও পাপা দেখো, এই যে তোমার আম্মা, দেখো কিচ্ছু হয়নি আমার। ওরা কিছু বলছেই না। এনশিরাহুর অনেক তাড়া। উঠে ইহানকে ধরল, ভাইয়ের হাত গালে ছুঁয়ে বলল, দেখো দাদান, কিচ্ছু হয়নি আমার। ছোট বাবা মেজো বাবার হাত গালে ছোঁয়ায়, ওদের চুমু খেয়ে বলে, দেখো আমি বড় আম্মা তোমাদের। ঋতু আর পরীকে চাপটে ধরে হাহাকার করে উঠল মেয়েটা। আরে তোমরা দেখো, আমার কিছুই হয়নি। ওকে তখন ছো মেরে লুফে নিল ইনায়া। আপুকে চুমু দিতে দিতে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে ইনু। এনশিরাহ ধমকাতে চায় কিন্তু কেঁদে ফেলে। মাম্মা পাপা দাদান মেজো বাবা ছোট বাবা মেজো মা ছোট মা সবাই নিষ্প্রাণ পুতুলের মতো ওকে দেখছে। এনশিরাহ চোখ মুছে ইনুকে সরিয়ে দিয়ে অসহায়ের মতো আশেপাশে তাকায়। তৎক্ষণাৎ ঠিক কিছুটা দূরেই বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকা ইউনিফর্ম পরিহিত ফরাজির চোখে চোখ পড়ে তার। এনশিরাহ ভেঙে গেল পুরোটা। যখন দূর থেকেও দেখলো লোকটার চোখে পানি, ওই 5 ফুট 11 ইঞ্চির পুরুষের চোখ থেকে দরদর করে পানি ঝরছে, অথচ কি গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি চোখের পানি আটকাতে পারলো না কেন? আর কাউকে খেয়াল করলো না, কারো দিকে মনোযোগ দেয়নি এনশিরাহ। ধীর পায়ে এগিয়ে যায় সে। মঈন তাকিয়ে আছে, দেখছে তার বধূকে। এনশিরাহ গিয়ে ওর সামনে দাঁড়ায়, ডাগর ডাগর দুটি চোখে রাজ্যের বিস্ময়। মঈন তখন একটা লম্বা শ্বাস ফেলে, ধীরে ধীরে এনশিরাহর এক হাত ধরে টেনে আরো কিছুটা সামনে আনে এবং ফরাজি বউকে পাজা কোলে করে তুলে নেয়। এনশিরাহ নির্নিমেষ দেখছে ফরাজিকে। মঈন ওকে আড়াআড়ি কোলে তুলে নিজে হাঁটু ভেঙে বসে পড়ে মাঠে। বউকে কোলে নিয়ে বসে পড়ে। এনশিরাহ তার বাঁ হাতের তর্জনী দিয়ে মঈনের চোখের পানি মুছায়, পরপর আকুল হয়ে বলে, এই আপনি কাঁদছিলেন? মঈন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আপনি আমার জন্য কাঁদছিলেন? মঈন হ্যাঁ বোধক মাথা নাড়ে। আপনি এনশিরার জন্য কাঁদছিলেন? মঈন হ্যাঁ বোধক মাথা নাড়ে। এনশিরাহ এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, হে আল্লাহ, কি বললো? আপনি একটা বাজে বইয়ের জন্য কাঁদছিলেন? মঈন হ্যাঁ বোধক মাথা নাড়ে। এনশিরাহ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কেন কাঁদছিলেন? ভয়। অস্ফুটে জবাব দিল মঈন। হারিয়ে যাব বলে? কেন ভয় পেয়েছেন? বউকে ভালোবাসি বলে। এনশিরাহ দু চোখ বন্ধ করে আবারও শ্বাস নিল, পরপর চোখ খুলে বলল, ভালোবাসেন? কেন ভালোবাসেন? তোমার স্বামী বলে। স্বামী হলেই মানুষ ভালোবাসে? হ্যাঁ, বাসে। কেন বাসে? আমাদের পুরুষদের তো তাই করতে বলা হয়েছে। আরো একটা লম্বা শ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল মঈন, কি বলা হয়েছে? 3 কবুল বলে বিয়ে করা মেয়েটাকে ভালোবাসতে হবে, আর কোনো অপশন নেই। বউ উল্টোপাল্টা হলেও ভালোবাসতে হবে? মঈন মাথা নেড়ে বলে, উল্টা বলতে বউকে ভালোবাসতে হবে। এনশিরাহ ছটফট করছে, দুহাতে মঈনের গলা জড়িয়ে ধরে বলে, আমি না স্থির হয়ে থাকতে পারছি না। আপনি আমাকে ঠিকভাবে কোলে বসিয়ে রাখুন। এই, আপনার হাত কাঁপছে কেন? মঈন ওকে আরো শক্ত করে ধরলো। এনশিরাহ হাঁপাচ্ছে। আবারও মঈনের চোখের পানি ছুঁয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, এই, সত্যি সত্যি বলুন না, আপনি এভাবে আমার জন্য কাঁদছিলেন?
মঈন মাথা নেড়ে বলে, 3 সত্যি। ইনশিরাহ কি করলো? হঠাৎ জোরসে কেঁদে উঠল। অম্বর কাঁপিয়ে মঈনের গলা জড়িয়ে রেখে বলছে, ইয়া আল্লাহ, কি বলে লোকটা? লোকটা নাকি আমার জন্য কাঁদছিল। তখন ফরাজি আর নিজেকে সামলাতে পারেনি। বইয়ের দোকালে চুমু খেতে লাগলো ভেজা দুটি চোখ বুঝে। যারা ক্যামেরা হাতে লাইভ করছিল তারা ওদের ভিডিও ধারণ করতে লাগলো। ইনশিরাহ কাঁদছে, মঈন চুমু খাচ্ছে পাগলের মতো ওর দোগালে। শ্বশুর শাশুড়ি লোকজন কারো কথা ফরাজির মাথায় নেই। ইনশিরাহ ফোপাচ্ছে, ফোপানি বন্ধ করে আবার জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইনশিরাহ আলোর দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও মাম্মা শুনছো? এই লোকটা নাকি আমার জন্য কাঁদছিল। আলো বুকে হাত রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ হাউমাউ করে কেঁদে দিয়ে এবার শামিনের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও পাপা দেখলে, ইরফানের কথা ফলে গেল। আমি আমার জামাইকে কাঁদিয়ে ছাড়লাম পাপা। মঈন শুধু চুমু খাচ্ছিল। ইনশিরাহ কেঁদে বলে, থামুন থামুন, আর কত দেবেন? যতক্ষণ পর্যন্ত তোমার অ্যারেঞ্জ ম্যারেজ ফোবিয়ার না কাটে ততক্ষণ পর্যন্ত। আকুল হয়ে বলে মঈন। ইনশিরাহ কাঁদছে, শক্ত করে জড়িয়ে ধরে মঈনের গলা আবারও চেঁচিয়ে বলে, মামা বাবা দেখো, এই লোকটা আমার জন্য কাঁদছে, আমার জন্যই কাঁদছে। এই লোকটা আমি কাঁদিয়ে ছেড়েছি বাবা। এই লোকটাকে কাঁদে আমার ভীষণ আনন্দ হচ্ছে মামা, ভীষণ আনন্দ হচ্ছে। আমার এতক্ষণ আনন্দ হচ্ছে এই লোকের চোখে পানি দেখে মাম্মা পাপা। একটা একটা করে একটু একটু করে একটা পরিবারের জন্য গোছানো কেনা সাজানো আসবাবপত্রগুলি মঈন ফরাজির সংসার একটা আদুরে সংসার, একটা স্বপ্ন মাখা সংসার পুরে কয়লা হয়ে গিয়েছে। শেষ বিকেলের আলোয় সেই বিধ্বস্ত কটেজটাকে একটা ভুতুরে বাংলোর মতোই লাগছে। আগুনের উত্তাপ এখনো কমেনি, বাতাসে ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে এখনো। ফায়ার ডিফেন্স অফিসাররা তাদের লটর বটর গুছিয়ে নিয়ে চলে যায়। আসরবাদ আজান হলো, ধীরে ধীরে লোক সমাগম কমলো এবং ধীরে ধীরে ওই নিরিবিলি এরিয়াটা তার আগের নিস্তব্ধতা ধারণ করলো। শান্তিনীর মির্জাদের নিবাসে ছেয়ে আছে মলিনতা। বিধ্বস্ত মানুষগুলো চুপচাপ বসে আছে। ইনশিরাহ কাঁপছে, খুব কাঁপছে। এখনো যার পরনায় আতঙ্কিত লাগছে তাকে। আজ সে কিভাবে বাঁচল? কোন কপালের জোরে? তার তো পুরো ছারখার হয়ে যাওয়ার কথাই ছিল। কটেজে আগুন লাগার প্রাথমিক কারণে সিলিন্ডার ব্লাস্ট, পরে ইলেকট্রিক ডিভাইস এফেক্টেড হয়ে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিক তদন্তে এগুলি জানা গিয়েছে। আইজিপি স্যার নিজে এসেছেন শান্তিনীরে, এসেছেন ভিসি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা এসে মঈন ইনশিরাহকে সমবেদনা জানিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। ইনশিরাহ সোফাতে বসা, তার পাশে দাঁড়িয়ে তাকে এক হাতে ধরে আছে মঈন। ইনশিরাহ পাশে তার পাপা বসে আছে। মেয়েটার কিছুক্ষণ আগে প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল। ঋতু মেয়ের ঘর্মাক্ত মুখটা আঁচলে মুছিয়ে দেয়। বিপরীত পাশের সোফায় গা এলিয়ে ছিল আলো। হাত পায়ে যেটুকু চোট পেয়েছে পরি ড্রেসিং করিয়ে দিল সবার। বাড়ির পুরুষগুলো সবাই চোট পেয়েছে কোনো না কোনো ভাবে। আছর পেরিয়ে মাগরিব হয়ে এলো যখন, ক্লান্ত শরীরটা নিয়ে আলো নড়ে চড়ে বসলো। মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো তুমি জানো? ধারণা আছে কিভাবে হতে পারে এটা? ইনশিরাহ এলোমেলো দৃষ্টি দিয়ে মায়ের দিকে তাকায়, পাপার দিকে তাকায়, মঈনের দিকে তাকায়। একটা ঢোক গিলে বলে, জানি না মাম্মা, আমি জানি না। আমি তো একটু থামে ইনশিরাহ, পরপর কণ্ঠস্বর পাল্টে অস্থির হয়ে বলে, মাম্মা চুলা অন করা ছিল, আমি নেভাতে ভুলে গিয়েছিলাম। কিন্তু কিন্তু আমতা আমতা করছে ইনশিরাহ। বাড়ির সবাই ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আলো একটা লম্বা শ্বাস ফেলে মেয়ের মুখের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়েই থাকে, পরপর ঘুরে বাড়ির সবার দিকে তাকিয়ে রুগ্ন কণ্ঠে বলে, এই মেয়েকে যদি আমি এখন একটা চটকানা মারি, এখন আপনারা বলবেন আলো বাড়াবাড়ি করেছে। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ায় আলো। ইনশিরাহ তরাক করে লাফিয়ে উঠে বাবা আর স্বামীর পিছনে লুকায়। ক্লান্ত শরীরে স্বামীর ম্লান হাসে, মঈনও হাসে। কারো হাসিতে জোর নেই, তবুও স্বামীন বলল, আর বাড়াবাড়ি করো না আছিয়া। আলো তার বাড়াবাড়ি অব্যাহত রাখে। মেয়েকে টেনে এনে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হাহাকার করে।
আর এক দফা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সবাইকে। ঝাপসা চোখে ইনশিরাহ মাকে দেখে মায়ের পুড়ে যাওয়া হাত দেখে, মায়ের পুড়ে যাওয়া অর্ধেকখানি চুল, যে চুল পাপার প্রিয়। মায়ের নরম গালে ইনশিরাহ হাত রেখে কেঁদে বলে, এবারও বাড়াবাড়ি করে দিলে মাম্মা। কপালে কপাল ঠেকিয়ে মায়ের বাড়ির পরিস্থিতি গুমট। ইহান ইনশিরাহকে তাড়া দিয়ে বলে, মুইনকে নিয়ে ঘরে যা, এসব বন্ধ কর, সবার বিশ্রামের প্রয়োজন আছে তো। প্রেরণা এসেছিল। এবারই সবার যা অবস্থা, সে কিছুক্ষণ থেকে এটা ওটা সাহায্য করেছে ঋতুকে। ঋতুর মেয়েটিকে পছন্দ। এই মেয়ের দু একটা আচরণ বাদে মেয়েটি একেবারে খাঁটি মেয়ে ঋতুর মনে হয়। এমন মেয়ে এই যুগে অন্তত বিরল। ইনায়া ফেরেনি সন্ধ্যায় প্রীতম প্রেরণার সাথে। কটা দিন থাকবে এখানে। সিহা আর শান্ত আসছে। বাড়িতে লোক সমাগম, কাছের দূরের স্বজন আসছে। এত বড় বিপদের কথা শোনা মাত্রই অস্ট্রেলিয়া থেকে স্বামীনের ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ কল করেছে। স্বামীন ওর সাথে কথা বলে ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে এসে লিভিং রুমের সোফাতে ধপ করে বসে আলোকে ডাকে। আলো, ঋতু, পরি তিনজন আসে। কেমন দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে স্বামীন বলে, এই মেয়েটার নতুন সংসারটা এভাবে জ্বলে গেল। তোমরা একটু ছেলে মেয়ে দুটোকে দেখে শুনে রাখো। দুজনের সংসারটা জোড়া তালি দিয়ে গড়ে দেওয়া আমাদের দায়িত্ব এখন।